ভারিয়াকে আমি সরানোর চেষ্টা করছি, কিন্তু ও আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে যে আমি ওকে ছাড়াতে পারছি না। যদি আমার পরিবারের কেউ জানতে পারে, আমার অবস্থা সিরিয়াস হয়ে যাবে। বলতে না বলতে আমার নজর পড়লো দরজার সামনে। দরজার কাছে ভাইয়া ভাবি সহ আমার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে এখানে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। যেখানে আমার কোনো দোষ ছিল না, আজকে সেখানে আমি দোষী হয়ে গেলাম। ভাবি এসে ফারিয়াকে টেনে আমার উপর থেকে তুললো। ফারিয়া ঘুম ঘুম চোখে বলল, ভাইয়া আমার শাড়ি ধরবেন না, আমার লজ্জা লাগে। এত লজ্জা কোথায় রাখো? আজকে সব লজ্জা ভেঙে দেবো। প্লিজ ভাইয়া আমার শাড়ি ছাড়েন, আমার লজ্জা লাগছে। তোমার নাভির উপর তিলটা তো খুব সুন্দর। এইভাবে বলবেন না প্লিজ, ছেড়ে দেন আমাকে। এতদিন পরে তোমাকে কাছে পেয়েছি, কিভাবে ছেড়ে দেবো বলো? আমি কিন্তু এখন চিৎকার দিব, বলে দিচ্ছি। দাও চিৎকার, দেখি আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। আপনি আমার সাথে এটা করতে পারবেন? আমি সবকিছু পারি, পারবো না কেন? এতদিনের ভালোবাসা আমার আজকে কাছে পেয়েছি। আমি কিন্তু এখন সত্যি সত্যিই চিৎকার দেব। আমার সম্মান নিয়ে এইভাবে খেলবেন না। আমি শাড়িটা আরো জোরে টান দিয়ে বললাম, হা হা সুন্দরী, আজকে তুমি পালাবে কোথায়? কাট কাট, কোনো অভিনয় হয়? কিছুই তো হলো না। চাচির কথা শুনে আমি আমার চাচাতো বোনের শাড়ি ছেড়ে দিয়ে বললাম, কি হয়েছে চাচি আম্মা, আমরা তো খুব সুন্দর অভিনয় করছি। এটাকে অভিনয় বলে? ভালো করে শাড়িটাই তো ধরতে পারলি না। এখন দেখ অভিনয় কাকে বলে। ইভা, তুই ক্যামেরা ধর। তোর ভাইয়ের সাথে আমি অভিনয় করছি। দেখ কত সুন্দর টিকটক হবে। আমি পারবো না চাচি, আপনার সাথে টিকটক করতে লজ্জা লাগে আমার। এত লজ্জা কোথায় রাখো বাবা? জান চাচি, আমি পারবো না। চাচি আমার হাতে একটা ব্লাউজ দিয়ে বললো। এগুলো পরে নে আগে। আমি চোখ বড় করে বললাম, কি চাচি, আমি এগুলো পরবো কেন? তুই মেয়ে সাজবি, আমি হব ছেলে। আমরা আজকে প্রেমিক প্রেমিকা হব। আমি হব বিশ্বপ্রেমিক, তুই হবি বিশ্বপ্রেমিকা। আমি পারবো না, আমি গেলাম। আমার ভাইরাল হওয়ার দরকার নেই। চুপচাপ এগুলো পরে নে বলছি। চাচি আমি পারবো না। তোর ভাবি এত বড় টিকটকার। আজকে আমরা এমন টিকটক করব, এবারে সেলিব্রিটি হয়েই যাবে। আর তোর ভাবি আমাদের টিকটক দেখে খুব খুশি হবে। হ্যাঁ ইয়া, আমি হলাম টিকটকার ম্যাম। এই ইভা, আমাকে তুই ছেড়ে দে। আমার বুকে খুব কষ্ট, রাতভর আমার শ্বাস নিতে কষ্ট হয়, খুব কষ্ট রে আমার। ইভা, আমাকে তুই ছেড়ে দে। কষ্টের কারণে হিরো আলমের গান বলতে পারে না। ইভা, আমার খুব কষ্ট রে। ইভা, তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি। চাষি মাথায় থাপ্পড় দিয়ে বলল, এটা আবার কি বললি? আমি মান্নার ডায়লগ দিয়েছি চাষি, ভালো হয়েছে না চাষি? হুম বাবা, খুব ভালো হয়েছে। এখন তাড়াতাড়ি পেটিকোট আর ব্লাউজ পরে ফেল। আমি একটা লুঙ্গি আর শার্ট পরছি। আমি চাচির কথা মতো ব্লাউজ পরে দাঁড়িয়ে আছি, আর আমার চাচাতো বোন ইভা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। আজকে আমরা ভাইরাল হব। আমি ইভার সামনে গিয়ে বললাম, এই ইভা, দে না দে না, টাকা দে না। ভাই তুই প্রেমিকা, কিন্তু হিজড়া সাজলে হবে? ও তাই তো। ইয়া, আমি হলাম বিশ্ব টিকটকার। দোয়া করিস আমরা যেন আজকে ভাইরাল হতে পারি। আচ্ছা যা, আম্মু রেডি। আমি চাচিকে বললাম, চাচি তুমি রেডি তো? হুম বাবা, আমি রেডি। তাহলে শুরু করছি চাচি। আমি হলাম ইভা, তুমি হলে লাদেন। ওকে বাবা, তাহলে শুরু করছি। ইভা অ্যাকশন বলতেই চাচি আমার ওড়না ধরে বলল, এতদিন পর তোমাকে কাছে পেয়েছি, আজকে আর ছাড়বো না তোমাকে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। তোর মুখে কুত্তা হিসু করবে, আমার জৈবন পিঁপড়ায় খাবে, তাও আমি তোর সাথে যাব না। না না, এ হতে পারে না। এত বছর ধরে আমি অপেক্ষা করেছি। আসো না বেবি। ছেড়ে দে আমাকে, আমি আমার বয়ফ্রেন্ডের কাছে যেতে চাই। এতদিনের সম্পর্ক আমাদের, তোমার আরেকটা বয়ফ্রেন্ড আছে, এই যে আমি মানতে পারলাম না। আমার অনেক বয়ফ্রেন্ড আছে, সবকিছু কি তোমাকে বলতে হবে? এই জন্যই তো আজকে তোমার সর্বনাশ করবো আমি। আমার লজ্জা লাগে না বুঝি? ইস, দেখো কিভাবে বলে। তাহলে তুমি রাজি? না না, এই যে হতে পারে না। আমার জৈবন এত সহজে আমি কিভাবে দিয়ে দেবো? দরকার পড়লে আমি আত্মহত্যা করব, তাও আমি তোমাকে কিছু দেবো না। ধুর ছাতার মাথা, এটা কোনো অভিনয় হলো? তোরে বলতে বলছি কি আর করলি কি? আমি কি জানি চাচি, আমি যা পারি তাই বলছি। কেন, সুন্দর হয় নাই আমাদের অভিনয়? ইভা তুই কি বলিস? আমার কথা শুনে ইভা বলল, না, মোটেও সুন্দর হয় নাই। এটা কোনো অভিনয় হলো? কেউ লাইক কমেন্ট করবে না আমাদের। দূর, আর টিকটক করবো না। এর মাঝে চাচা এসে বলল, এখানে কি চলছে?
আমি চাচাকে দেখে চাচার হাত ধরে বললাম, ও হে বালক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার গাড়ি, তুমি আমাকে বাঁচাও, ওরা আমার ইজ্জত লুটে নিচ্ছে। ও হে আমার প্রিয় বালক, তুমি দেখতে এত সুন্দর, মনে হয় যেন হিরো আলমের মতো তোমার চোখ। তুমি গান বললে যেন কাউয়া বলে কা কা, কুত্তা বলে আউ আউ, এত সুন্দর কণ্ঠ তোমার, আমি তো পাগল হয়ে যাব। ওরে আমার হিরো আলম, আসো না আমরা প্রেম প্রেম খেলি, আসো আমরা গান গাই হুক্কা হুয়া, ও হে হুক্কা হুয়া, খা খা কৌয়ার মাথা খা। চাচা একটা লাঠি নিয়ে বলল, দাঁড়া, তোদের টিকটক আজকে বের করছি। আমি দৌড়ে চাচির হাত ধরে বললাম, চলো না আমরা পালিয়ে যাই, আমাদের নিয়ে যাওয়ার জন্য যে প্লেন আসছে। দাঁড়া, তোদের টিকটক আজকে বের করছি। অভিনয় ছাড়, আগে পালা, নইলে তোর চাচা হাড্ডি খুড্ডি ভেঙে ফেলবে। দিলাম এক দৌড়ে বাসায় চলে গেলাম। বাসায় যেতেই ভাইয়া বলল, কিরে, তোর এই অবস্থা কেন? আবার টিকটক করতে গেছিলি? আমি ভাইয়ের হাত ধরে বললাম, মজনু আমার বুকে অনেক কষ্ট রে, 3 দিন ধরে আমি ভাত খাই না, তুমি কি আমাকে কিছু খেতে দিবে? দাঁড়া, তোর অভিনয় বের করছি আমি। আমাকে আর পাইকে আমি সরাসরি রুমে চলে আসলাম। কাপড় চেঞ্জ করে বসে আছি, মনটা খুব খারাপ। আজকে আমার ভাইয়ার বাসর রাত, শুনেছি ভাবি নাকি খুব বড় টিকটকার, এই জন্য ভাবছিলাম আমরাও টিকটক করে ভাবিকে সারপ্রাইজ দেবো, কিন্তু এটা আর হলো না। যাই, কিছু একটা ব্যবস্থা করতে হবে। রুম থেকে বের হয়ে ডাক দিলাম, কিরে ইভা, তুই কই? ইভা আমার সামনে এসে বলল, তোরে এখন মারতে ইচ্ছা করছে, আম্মুকে ধরে নিয়ে গেছে আব্বু। আরে কিছু করবে না, এখন চল তো আমার সাথে। কই যাবি? আরে আয়, একটা ব্যাঙ ধরে নিয়ে আসি, আজকে তো ভাইয়ের বাসর রাত না, চল খুব মজা করবো। ভাইয়া পরে আমাকে মারবে। আরে আয় তো, কিছু হবে না, আমি আসি না। হ্যাঁ দেখছি তো, বিপদে এসে গেলেই দৌড়ে পালিয়ে যাস। আমার কচি মুচি বাবু, আসো না। কুত্তা, ছাড় আমাকে, নাকি বাবাকে ডাক দিব। চাচা তো বোন, এত রাগ করতে নেই, তোমাকে চকলেট কিনে দেবো। ওলে ওলে এলে আমার বাবুটা কান্না করে না। বাবা। আমি ইভার মুখ ধরে বললাম, চুপ কর তুই, চল আমার সাথে। রাস্তায় ইভা বলল, ভাবির সাথে 2টা মেয়ে আসছে, দেখলি? দেখছি তো, কেন কি হয়েছে? ওই মেয়েটা আমাকে দেখলি মুখ বাঁকায়। কি এত বড় সাহস ওর? আজকে রাতে দেখ আমি ওর কি ব্যবস্থা করি। আমার লক্ষ্মী ভাই, ব্যাংক কই, কোথায় থেকে আনবি? আমি পুকুরে নামছি, তুই থাক, দেখি পাই কিনা। আচ্ছা নাম। পুকুরে নেমে একটা ডুব দিলাম, কিন্তু কিছু পাই না। কি রে, পেলি কিছু? ছাতার মাথা কিছু নাই। তাহলে চলে আয়, লাগবে না। আরে দাঁড়া আর একটু দেখি। এই কথা বলে দিলাম আরেক ডুব, নিচে গিয়ে পেলাম শুধু মাটি, ব্যাঙ তো আর পেলাম না। এক বুক হতাশা নিয়ে উপরে উঠে গেলাম। আমি উপরে উঠতে ইভা বলল, কি রে, তোর পাছায় এটা কি লেগে আছে? ইভার কথা শুনে বললাম, কই? ইভার চিৎকার দিয়ে বলল, ও মা গো, কত বড় সাপ! এই কথা বলেই দিল ইভা একটা দৌড়। সাপ দেখে আমি চিৎকার দিয়ে বললাম, ইভা আমাকে বাঁচা, সাপ বুঝে আমার পাচা খেয়ে ফেলবে, বাঁচা আমাকে। আমিও দিলাম ইভার পিছনে দৌড়। সাপ যে কামড় দিছে আর ছাড়ে না। ইভা বোন আমার, আমাকে বাঁচা। ভাই তুমি কে? তোমাকে তো আমি চিনি না। ও মা গো, জালে অজগর সাপ আমাকে কামড় দিয়েছে। তোমরা কে কোথায় আসো, বাঁচাও আমাকে, আমার বাচ্চা খেয়ে ফেলেছে গো, বাঁচাও আমাকে কেউ। এই তো সামনে এক ভাবি দাঁড়িয়ে আছে। ভাবির সামনে গেলাম, ভাবি আমাকে বাঁচান প্লিজ, আমায় অজগর সাপ কামড়ে খেয়ে ফেলছে। আমার পিছনের সাপ দেখে ভাবি জায়গায় অজ্ঞান হয়ে গেল। বুঝলাম না ওনার আবার কি হয়েছে। আমি আবার দৌড় দিলাম, বাসার সামনে গিয়ে চিৎকার দিয়ে বললাম, আম্মু তোমার ছেলেকে সাপে কামড়ে খেয়ে ফেলছে, ফায়ার সার্ভিসকে খবর দাও, পুলিশ খবর দাও। আমি বুঝি আর বাঁচবো না গো, আমার বউয়ের কি হবে গো, আমার এতগুলো বাচ্চার কি হবে গো। ও বউ, তোর জামাইয়ের পাচা সাপে খেয়ে ফেললো, দেখলি না এসে? ও বউ আমার কি হবে গো, আমাকে বাবা বলে আর কেউ ডাকবে না। ও আম্মা, তোমার ছেলের সবকিছু শেষ গো। আম্মা গো, ও আম্মা, তোমার ছেলেকে দেখলে না? ও আম্মা, আমি এখন কিভাবে টয়লেটে বসবো গো? আম্মা, এখন কি মুখ দিয়ে সবকিছু করতে হবে গা? আম্মা, তোমার বৌমার কি হবে গো? আম্মা গো, দেখলা না এসে আমাকে? আম্মা, আম্মা গো, আমি মরে যাবো গো, সাপে আমার খেলে লো। ও আম্মা। গোলাপের পুত, তোরে এইসব বলতে বলেছি? চুপ থাক। আম্মু, অজগর সাপ কামড় দিছে পিছনে গো, আমার বউয়ের কি হবে আম্মা গো? আমি যে এতগুলো বাচ্চার স্বপ্ন দেখছি, ওদের কি হবে? তোমাকে যে দাদি বলবে গো। ও আম্মা, তোমাকে এখন কে আম্মা বলে ডাকবে? ও আম্মা, আমার সাপে খেয়ে ফেললো গো। বাবা, তুই মুখটা একটু বন্ধ করতো। বুড়ো বেটির মতন কান্না করে কেউ? ও আম্মা গো, তোমার বউয়ের কি হবে গো? এইভাবে কান্না করে কেউ?
তাহলে কিভাবে কান্না করবো? ও আম্মা বলো তুমি, আমার মনের ভিতরে অনেক আবেগ। বলো আম্মু, আমি একটু মন খুলে কাঁদি। ভাবছিলাম এই পাছায় বউয়ের চুম্মা দেবো, আজকে বউয়ের জায়গায় সাপে চুম্মা দিল। খুব আবেগ গো আম্মা তোমার ছেলের, এই বুকে অনেক যন্ত্রণা। ও আম্মা গো, আমার বউয়ের কি হবে গো? আম্মা গো, এমন টয়লেটে কিভাবে বসবো? তোমার ছেলেরে সাপে খেলো গো। গোলামের পুত, তুই চুপ কর বলছি, নইলে এখন আমি মারবো। হঠাৎ দেখি ভাইয়া ইয়া বড় একটা লাঠি নিয়ে আসছে। লাঠি থেকে বললাম, কিরে ভাইয়া তুই কি করবি? ভাইয়া চাচিকে ইশারা করতেই চাচি আর আম্মু আমাকে শক্ত করে ধরে ফেললো। আর ভাইয়া আমার পাছায় জোরে জোরে লাথি দিয়ে আঘাত করতে লাগলো। আমি চিৎকার দিয়ে বললাম, কুত্তা, তোর মুখে কুত্তার বাচ্চা হাগু করবে। আমার এত সুন্দর পাছারে তুই মেরে মেরে কি করছিস? আমার বউ জানতে পারলে তোরে খুব মারবে। আজকে আমার বউ নাই বলে। কিছুক্ষণ পর ভাইয়া বলল, যা, কাজ হয়ে গেছে, সাপ মরে গেছে। আমি ইভাকে ধরে বললাম, বই তুই আমাকে বাঁচালি না, আমাকে মেরে কি করছে? আমি এখন হাঁটতে পারছি না। ভাবির সাথে দুইটা মেয়ে আসছিল, ওরা দাঁত বের করে হাসছে আর বলছে, বুড়া মার্কা ব্যাটার পাছায় নাকি সাপ ধরে, চিচি। রাগে কটমট করতে করতে বললাম, ইভা আমাকে রুমে নিয়ে যেত। ইস ভাইয়া, তোর না খুব লাগছে। কুত্তির বাচ্চা, আমাকে আগে রুমে নিয়ে যা বলছি। তুই আমাকে কুত্তা বললি কেন? যা, তুই একা একা তোর রুমে যা, আমি যাব না। এমন করে না, তুই না আমার লক্ষ্মী বোন, প্লিজ আমাকে রুমে নিয়ে যা। মনে থাকে যেন। রুমে যাওয়ার পর বললাম, ভাবির সাথে আসে দুইটা মেয়ে আমাকে দেখে হাসাহাসি করছে, আমি তো ওদের ছাড়বো না। ওই মেয়েগুলো আমার সাথে খুব ভাব নেয়, তুই কিছু একটা ব্যবস্থা কর না ভাইয়া। জলে বোন জলে, তোর আবার কি জলে? পাছা জলে। ইস, আজকে যদি তোর ভাবি থাকতো তাহলে আদর করে বলতো, জান তুমি কাছে এসো, তোমার সবকিছু আমি দূর করে দিচ্ছি। ছি, বোনের সামনে কি ওইসব বলে? তো কি হয়েছে, তুই স্যার আমার কি আছে বল, কার কাছে আমি এসব বলবো? হয়েছে, আর পাম দিতে হবে না। বল কি করতে হবে? তুই কোনোভাবে একটা ব্যাং মিলিয়ে দে, বাকিটা আমি দেখছি। ভাইয়া আসছে আমাকে একটা সাপের জন্য মারছে, আমিও দেখ কি করি। ওর বাসর রাতের আমি 12টা বাজাবো। আচ্ছা, আমি বিষয়টা দেখছি। আচ্ছা তুই যা, আর আমার বন্ধুকে পেলেই বলিস আসতে। ওকে। ইভা যাওয়ার পর চাচি ওষুধ নিয়ে এসে বললো, খুব ব্যথা করছে না বাবা? যাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। ইস, তখন ধরে রেখে আমাকে মায়ের খাওয়া লাগে। আরে তখন তো সাপ মারছে, এত কিছু দেখার সময় ছিল? যাও, তোমার সাথে আমার কথা নাই। ও হে আমার বিশ্ব প্রেমিকা, তোমার কি হয়েছে গো? তোমার এত কষ্ট, আহা! এই কষ্ট দেখে আমার ভালো লাগে না, মন চায় আমি আত্মহত্যা করি। না না বাবু, তুমি এটা করতে পারো না। আমি তোমার জন্য সাগরের উপর তাজমহল বানাবো, তোমাকে নিয়ে ছাদে যাব, ছাদে বসে বসে আমরা চকলেট, তাও তোমাকে আমি মূর্তি দেবো না। আম্মু ভিতরে ঢুকে বললো, না না, এই হতে পারে না। আমাকে একা রেখে তুমি কোথায় যাবে? আমিও যে যাবো তোমার সঙ্গে। আম্মুকে দেখে আমি একটা হাসি দিলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরে বললো, খুব লাগছে না বাবা? না আম্মু, তেমন কিছু হয় নাই। আচ্ছা শোন, কিছু জিনিসপত্র আনা লাগবে বাজার থেকে। আজকে রাতে তো আবার তোর ভাইয়ের বাসরা। আচ্ছা, আমি আমার বন্ধুকে বলে দিচ্ছি, আম্মু চিন্তা করো না। আম্মু চলে যাওয়ার পর চাচি আমাকে হালকা ওষুধ লাগিয়ে দিয়ে চলে গেল। রাতে রাতে আম্মা আমাকে ডেকে বললো, বাবা, যা তো বাজার থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে আয় তো। আম্মুর কথা শুনে আমি মিষ্টি কিনতে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। জানি না এখন আবার এই রাতে আম্মু মিষ্টি দিয়ে কি করবে। মিষ্টি কিনে বাড়ির দিকে যাচ্ছি, হঠাৎ করে কিসের সাথে হোঁচট খেয়ে আমি সামনে পড়ে গেলাম। সামনে বললে ভুল হবে, রাস্তার পাশে যে একটা মেয়ে দাঁড়ানো ছিল, আমি আর এটা দেখি নাই, সরাসরি মেয়েটার নিচে গিয়ে পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি মেয়েটার উপর থেকে উঠে পড়লাম। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। মেয়েটা কোমর ধরে উপরে উঠে বলল, ইস, আমার কোমরটা গেল রে। বেশি ব্যথা পেয়েছেন ম্যাডাম? তুই কি কানা নাকি? এই চাঁদের আলোয় সব কিছু দেখা যায়, আর তুই এসে আমার উপর পড়লি, আর কোনো জায়গা পেলি না? সরি বলছি তো আমি। তোর সরি দিয়ে তুই পানি খা। আপনি তো দেখি খুব বাজে মহিলা। তোর তো সাহস কম না, আমাকে বাজে মহিলা বলিস? তো কি বলবো আপা? তোরে চিনি না জানি না, আর তুই এসে আমার সাথে মজা নিচ্ছিস? সরি বলছি আমি। এরপরে আপনি আমার গায়ে পড়ে ঝগড়া করছেন, আপনাকে বুঝি আমি ছেড়ে দিব? ঠাস করে আবার যখন একটা দিব তখন বুঝবি। আপনি তো খুব ফাজিল মেয়ে, দেখতে তো কটকটির মতো চেহারা। তুই এখান থেকে চলে যা বলছি, নইলে খুব খারাপ হবে।
আপনার বাবার রাস্তা যে আমি এখান থেকে চলে যাব? আমার মন, আমার মর্জি। তোর মতো ফালতু পোলা আমি আর কখনো দেখি নাই। তোর কপাল ভালো যে আমার বান্ধবীরা আমার সাথে নাই। সাথে থাকতে বুঝি আমাকে কোলে নিয়ে নাচতেন? তোর মাথা ফাটাবো আমি। আমি বিশ্বাস করি না আপনার মতো একটা সুন্দরী মেয়ে আমার মাথা ফাটাবে বলে। আমি বিশ্বাস করি না। তোর তো আমি। চুম্মা দিবেন নাকি আবার? দাঁড়া, আমি আমার বান্ধবীদের কল দিচ্ছি, এরপরে দেখি তোরে এখান থেকে কে বাঁচিয়ে নিয়ে যায়। দেন দেন, দেখি কে আসে। আমি মনে মনে হাসতে লাগলাম। এই মেয়েটার সাথে ঝগড়া করতে সত্যিই আমার অনেক ভালো লাগছে। মেয়েটা কাদের জানে আসতে বলে আমাকে বললো। তুই থাকিস এখানে, দেখ আমি তোর কি অবস্থা করি। দেখতে শুনতে তো খুব সুন্দরই লাগে, চোখে ইয়া বড় একটা চশমা, ব্যবহারে একেবারেই কটকটির মতো। আচ্ছা, জন্মের সময় কি আপনার আম্মু মুখে মধু দিয়েছে? মেয়েটা আমার কলার ধরে বলল। তোরে তো আমি মেরে ফেলবো। ইস, এত কাছে আসবেন না যে, পরে কিস করে দিব কিন্তু। আজকে তোরে এমন মার মারবো না, এই জীবনেও মেয়েদের সাথে বেয়াদবি করতে পারবি না। দেখি আপনার কোন নানা আসে আমাকে মারতে। এই কথা বলতে না বলতেই 5-6টা মেয়ে আসলো লাঠি নিয়ে আমাকে মারতে। এই যা, আজকে আমি শেষ। আসছিলাম হিরো হতে, দিল জিরো বানিয়ে। মেয়েদের হাতে মায়ের খেলে মান সম্মান সব চলে যাবে। কি করি এবার? মেয়েটা চশমা খুলে বলল। এখন তোর কি অবস্থা করি দেখ। মানুষ কি আপনার একার আছে? আমারও আছে, দেখেন আমিও কল দিচ্ছি। দে দে কল দে, আমিও দেখতে চাই তোর কোন বাপ আছে যে তোকে বাঁচায়। বাবার নাম বলবেন না কিন্তু, নইলে কি যে করবো এর কোনো হিসেব নেই। মেয়েটা আমার মুখের কাছে এসে বলল। কি করবি রে আমাকে? ভয় দেখাস আমাকে? আমার সাথে আমার বান্ধবীরা আছে, চাইলে কিচ্ছু করতে পারবি না। আমার সামনে থেকে সরে যান বলছি, নইলে একেবারে। ওলে আমার মনা, কি করবা তুমি? আমিও কম কি, মেয়েটার মাথা ধরে দিলাম লিপ কিস বসিয়ে। মেয়েটা সারা পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আমি ছাড়ছি না। পাক্কা 5 মিনিট পরে ছেড়ে দিয়ে বললাম, দেখেছেন আমি কি করতে পারি? এজন্যই তো বলছি আমার কাছে আসবেন না। এই, তোরা কি দেখিস? আমার ইজ্জত নিয়ে যাচ্ছে আর তোরা দাঁড়িয়ে আছিস। আমাকে আর পাইকে দিলাম এক দৌড়। আমার সাথে কি মেয়েরা দৌড়ে পারে? পিছন থেকে মেয়েটা দৌড়ে দৌড়ে বলছে। নাটকের পোলা, তোরে যদি আর একদিন পাই তোর ঠ্যাং ভেঙে দিব বলে দিলাম। আমিও আপনার ঠোঁটে কিস করে দেবো, তবে আপনার ঠোঁটে কিন্তু অনেক স্বাদ ম্যাডাম। আজকে আর কোনো কিছু খেতে হবে না, মনে হচ্ছে পেট ভরে গেল। আমি দৌড়াতে দৌড়াতে বাসার ভেতরে চলে গেলাম। আম্মু আমার হাত থেকে মিষ্টি নিয়ে বলল। কিরে, এভাবে দৌড়ে আসলি কেন? আর বলো না আম্মু, কতগুলো মেয়ে আমার পিছনে পড়ছিল। আর তুমি তো জানো আমি কতটা হ্যান্ডসাম। বাসা থেকে বের হলেই তোমার ছেলেকে সবাই প্রপোজ করতে চায়। হয়েছে হয়েছে, বাবার মতন আর এসব বলতে হবে না। তোর বাবাও এইসব কথা খুব বলতো। আজকে যদি বাবা বেঁচে থাকতো আম্মু। থাক বাবা, এই নিয়ে মন খারাপ করিস না। এখন গিয়ে দেখ কি কি কাজ বাকি আছে। ওকে আম্মু। আম্মু যেতে আমি ইভাকে ডেকে বললাম, কিরে ইভা কই তুই? তাড়াতাড়ি এখানে আয়। ইভা উপর থেকে নিচে এসে বলল। বল কি হয়েছে? ব্যাংক পেলি কি? একটা পেয়েছি। এখন চল ভাইয়ার রুম সাজিয়ে দিয়ে আসি। আমি তোর এটাই বলতে চাইছি, কিন্তু ভাবির সাথে আসা 2টা মেয়ের কি করবি? ওরা এখন কোথায় আছে? কিছুক্ষণ আগেই দেখলাম ছাদে গেছিল। আচ্ছা শোন, তুই কি বলবি? ইভাকে আমি বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। ইভাকে নিয়ে ছাদে গেলাম, গিয়ে দেখি ভাবির সাথে আসা 2টা মেয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমি ভাবির ছোট বোনকে বললাম, কি খবর বেন সাহেব? আমাদের কি মনে হয় না একটু? ভাবির ছোট বোন আমার দিকে তাকিয়ে বলল। মনে হবে না কেন? আপনি তো খুব বিজি মানুষ। সবার জন্য বিজি হতে পারি, না আপনার জন্য তো আমি আর বিজি না। আপনি একবার ডাক দিলে আমি তো উড়ে উড়ে চলে আসবো। ও মা, তাই নাকি বেন? কই, আমার তো একটু খোঁজ খবর নেন না। এই তো এখন আমি আপনার খুব খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম। তা আপনার নামটা তো এখনো জানা হলো না। নাম দিয়ে কি করবেন? নাম বললে টাকা লাগবে। এটা কি চেহারার অহংকার দেখালেন নাকি? যদি মনে করেন তাই তো দেখাচ্ছি। আমি পকেট থেকে 2টা আপেল বের করে দুজনের হাতে দিয়ে বললাম, এগুলো আপনাদের জন্য, আমার তরফ থেকে ভালোবাসার উপহার। ও মা, তাই নাকি? তবে আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব? কেন, বেআইনকে বিশ্বাস করা যায় না? খাবো কি? একটা আপেল দিয়েছি, এটা খাবেন না? কি বলবো আপনাকে,
আমার কথা শুনে ওরা খেতে লাগলো। ওদের খাওয়া শেষ হতে ইভা বলল, লাদেন, একটা কথা তো তোরে বলতেই ভুলে গেছি। কি ইভা বল। আপেলগুলো আনার সময় গরুর গোবরের উপর পড়ে গেছিল, পরে এগুলো আর ধুই নাই, এভাবেই নিয়ে আসছি। ইভার কথা শুনে ওদের হালুয়া টাইট। ওরা বমি করতে করতে বলল, বিয়ান, আপনি মানুষটা বেশি ভালো না, আমার সাথে এমনটা করতে পারলেন। আমি হাসতে হাসতে বললাম, আমি সবকিছু করতে পারি। তখন আমাকে দেখে হাসছিলেন। এর প্রতিশোধ নিয়েছি আমি। আপনাকে আমার দেখার আছে। আমি শার্ট খুলে বললাম, দেখেন দেখেন ভালো করে, নাকি প্যান্ট খুলতে হবে? চিচি, আপনি খুব খারাপ। ইভা আমার হাত টেনে বলল, চল তো, অনেক হয়েছে। আমার মনে হয় ওদের সারা জীবন এই কথা মনে থাকবে। আমরা হাসতে হাসতে নিচে নামছি। আমাদের দেখে চাচি বলল, তুই ভাই বোন কার কি করলি যে এভাবে হাসাহাসি করছিস? আমি চাচির হাত ধরে বললাম, আজকে আমি অনেক অনেক খুশি চাচি। জানেন, আজকে একটা মেয়েকে কিস করেছি আমি। চাচি আমার কথা শুনে অবাক হয়ে বলল, কি? আরে হ চাচি, মেয়েটাকে কিস করে দৌড়ে পালিয়ে চলে আসছি। তুই আর ভালো হবি না। এখন যা, তোর ভাইয়ের রুম সাজা। আচ্ছা এইবার চল। ইভাকে নিয়ে ভাইয়ের রুম সাজিয়ে ব্যাংকটা বিছানার নিচে রেখে দিলাম। মজা তো এখন হবে। ইস, আমাকে আগে কি মাইটটাই না দিল। পাশে হাত দিলে এখন ওই কথা মনে হয় আমার। রুম সাজিয়ে আমি আর ইভা গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। ভাইয়া দরজার সামনে এসে বলল, এখন যা, গিয়ে ঘুমা, আমাকে ভেতরে যেতে দে। এইভাবে তো তুই আর ভিতরে যেতে পারবি না। তাহলে কি লাগবে তোদের? কচকচে 20,000 টাকার 20টা নোট লাগবে। দিলে দে, নইলে বাসর আর করতে হবে না। আমার কাছে টাকা নাই এখন। দেখ, তুই না আমার ভাই, এমন করিস না। এখন ভাইটাই আমি চিনি না। টাকা দে, ভিতরে যা। কি বলিস ইভা? ইভা আমার সাথে তাল মিলিয়ে বলল, ভাই, টাকা দে, নইলে আমরা ভিতরে বসে ভাবির সাথে গল্প করব। তোর আর ভিতরে আসতে হবে না। ভাইয়া কাঁদো কাঁদো বলায় বলল। এত টাকা আমি কই পাবো? আমি দরজা লাগিয়ে বললাম, যা, তোর ভিতরে আসতে হবে না। এবার চল, আমরা ভাবির সাথে গল্প করি। আচ্ছা আচ্ছা, আমি টাকা দিচ্ছি, তুই খোল। আমি দরজা খুলে বললাম, দে। ভাই আমার হাতে টাকা দিয়ে বলল, একদিন তুই বিয়ে করবি না, তখন আমি তোরে মজা বুঝাবো। আমার সাথে যেটা করলি মনে থাকবে। যা, মনে রাখিস। দরজা থেকে বের হয়ে ইভাকে অর্ধেক টাকা দিয়ে বললাম, বেশ একটা ইনকাম হয়েছে না ইভা? ভাইয়া, খুব ভালো লাগছে আমার। আম্মু আমাদের সামনে এসে বলল। শেষ পর্যন্ত বড় ভাইয়াকেও ছাড়লি না? আমি হাসতে হাসতে বললাম, গোপন কথা কি জানো? আজকে আর ভাইয়া বাসর রাত করতে পারবে না। কি বলিস এসব? আমি বড় একটা লাঠি হাতে নিয়ে সোফায় বসে বললাম, দেখো আমার কথা মিথ্যা হয় নাকি সত্যি। এর মাঝে চাচা এসে বলল, কি খবর ভাতিজা? খবর পাবেন 2 দিন পর চাচা। চাচিকে নিয়ে যখন উড়াল দিব। এই, তুই আমার বউকে নিয়ে সবসময় টানিস কেন? তোমার একার বউ, আমারও তো চাচি। তা মানলাম, কিন্তু ওর হাতে লাঠি কেন? একটু পর দেখতে পারবে এই লাঠি দিয়ে কি করি। এখনো সময় আছে বাবা, ভালো হয়ে যা। তুই তো ফাজিল, সাথে আমার মেয়েটাকেও ফাজিল বানিয়ে দিলি। ইভা মুখ বাঁকিয়ে বলল, সাবধান, আমার ভাইকে কিছু বলবা না কিন্তু, নইলে খুব খারাপ হবে, এই বলে দিলাম। হঠাৎ করে ভাইয়ের চিৎকার দিয়ে বলল, আ আ, কি করছো তুমি? আম্মু মুখ চেপে হাসছে আর বলছে, আজকালকার পোলাপান মানুষ গরু চিনে না। আমরা যে এখনো ঘুমাই নাই, ওরা এটা খেয়ালই করে নাই। এর ভিতরে ভাবি চিৎকার দিয়ে বলল, বাঁচাও বাঁচাও, ব্যাঙ এসেছে রুমে। আমরা তাড়াতাড়ি দৌড়ে ভাইয়ের রুমের সামনে গিয়ে বললাম, ভাইয়া দরজা খুল, কি হয়েছে? ভাবি দরজা খুলে দিয়ে বলল, তোমার ভাইয়ের প্যান্টের ভিতরে ব্যাঙ ঢুকেছে, এটা তো বের করতে পারছে না। ইভাকে ইশারা করতেই ইভা গিয়ে ভাইয়ের হাত ধরে বলল, চুপ থাকেন ভাইয়া, আমরা দেখছি। আমি তো লাঠি নিয়ে আগেই প্রস্তুত ছিলাম। দিলাম ভাইয়ের সামনে আঘাত করে। ভাইয়া চিৎকার দিয়ে বলল, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল রে, এটা কি করলি? আমি জোরে আঘাত করতে লাগলাম। ভাইয়া প্যান্ট ধরে বলল, আমার কোটি টাকার সম্পদ নষ্ট করে ফেললি, তোরে আমি ছাড়বো না। এই দেখ ভাইয়া, ব্যাংক বেরিয়ে গেছে, এখন তুই আরামে বাসরাত করতে পারিস। ভাইয়া নিচে হাত দিয়ে অজ্ঞান হয়ে গেল। ওমা, আমি আবার কি এমন করলাম যে ভাইয়া অজ্ঞান হয়ে গেল? আম্মু চোখ বড় করে বলল। এটা তুই কি করলি? আমি না বোঝার ভান করে বললাম, কি করছি আম্মু? আম্মু ঝাড়ি হাতে নিয়ে আমাকে মারতে মারতে বলল, তোরে নিয়ে আমি খুব বিপদে আছি।
এখন তাড়াতাড়ি তোর ভাইকে নিয়ে হাসপাতালে চল। কি করবো? ভাইয়াকে নিয়ে হাসপাতালে চলে এলাম। ইভা আমার কানে কানে বলল, একটু বেশি হয়ে গেল না ভাইয়া? চুপ কর। বেশি হয়েছে মানে? তখন আমাকে মেরেছিল না? তখন মনে ছিল না ওর? তারপরেও ভাইয়ার বাসর রাত ছিল আজকে। তোর ছাতার মাথা, চুপ কর তো একটু। ভাইয়ের জ্ঞান ফিরতে ডাক্তার বলল। কি হয়েছিল রোগীর? আমি বললাম, আর বলবেন না, আজকে ভাইয়ার বাসর রাত ছিল, কিন্তু ভাইয়া পারে নাই ভাবির সাথে, সেজন্য অজ্ঞান হয়ে গেছে। ইস, লজ্জা লজ্জা। ভাইয়া চোখ বড় করে বলল, তোরে আমি খাইছি, আগে বাসায় চল। বাসায় গেলেও আজকে কিচ্ছু করতে পারবে না। জায়গা মতো ওষুধ পড়ছে ভাইয়া। ভাবি এখন নাক ডেকে ঘুমাচ্ছে, দেখ গিয়ে। ভাইয়া কান্না করে বলল, আম্মা, তোমার ছেলেকে আমি কিন্তু খুন করে ফেলবেই বলে দিলাম। তবে আমার রুমে ব্যাঙ আসলো কিভাবে? আমি হাসপাতাল থেকে বের হতে হতে বললাম, সবকিছু তুই জানিস, আমি কি জানি? আম্মা আমি গেলাম, তোমরা চলে আসো। আমি হাসতে হাসতে হাসপাতাল থেকে বের হলাম। আহা, খুব ভালো লাগলো আজকে। তবে যেই কাজ করছি, আমি আজকে ভাইয়া আর কিছু করতে পারবে না। আমি বাসায় গিয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে দেখি ভাবি আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না সকাল সকাল আমি আবার কি করছি। আমি বিছানায় বসে বললাম, নতুন ভাবি, সকাল সকাল আমার রুমে আসলে যে? তোমাকে মারতে তোমার রুমে আসছি। তুমি আমার বোনের সাথে কি করছো রাতে? ও কান্না করতে করতে আমার কাছে বিচার দিয়েছে। আমি বিছানা থেকে নেমে বললাম, আমি তো আমার একমাত্র বেআইনের সাথে একটু মজা করছি, এতে আবার কান্না করার কি আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, যদি আমার অপরাধ হয়ে থাকে আমাকে মারতে পারেন। ভাবি হলো মায়ের সমান, নেন এখন আমাকে মারেন, আমি কিছু বলবো না। ভাবি আস্তে করে আমার গালে একটা চড় দিয়ে বলল, খুব তো পাকা পাকা কথা বলতে পারো তুমি। আপনি না আমার লক্ষ্মী ভাবি, আপনি কি আমাকে মারতে পারবেন? হয়েছে, আর বলতে হবে না। এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। ভাইয়া কোথায় ভাবি? তোমার ভাইয়ের কথা বললে এখন কিন্তু সত্যি সত্যি তোমাকে মারবো। ইস, আমার জামাইয়ের অবস্থাটা কি হয়েছে। আচ্ছা, আমি গেলাম। ভাবি যাওয়ার পর আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেন্ড হয়ে বিছানায় বসতেই ভাবির বোন এসে বলল, কি খবর বিয়ান, কেমন আছেন? আরে এত সকাল সকাল আপনি আবার আমার রুমে কি করেন? আপনাকে দেখতে আপনার রুমে আসছি। তবে আমি খুব স্পেশাল ভাবে আপনার জন্য খিচুড়ি রান্না করেছি। নেন, খেয়ে দেখেন তো কেমন হয়েছে। না না, আমি কোনোভাবে আপনার হাতের খাবার খাবো না। আপনাকে আমি বিশ্বাস করি না। কেন? আমি বাঘ না ভাল্লুক যে আমাকে আপনি বিশ্বাস করেন না? না ভাই, যাই বলেন না কেন, আমি আপনার হাতের খাবার খাবো না। ভাবির বোন এবার আমার পাশে বসে বলল, এত কষ্ট করে সকাল সকাল আপনার জন্য খিচুড়ি রান্না করছি, আর আপনি খাবেন না? না ভাই, খাবো না। আপনি দূরে বসেন বলছি। কেন? কাছে বসলে তোমার সমস্যা হবে বুঝি? ভাই সকাল সকাল আমার পেট ভরা আছে, আমি কিছু খাবো না বলছি তো। যান এখন এখান থেকে। আমি আপনাকে খাইয়ে দেব। আমার চোখের দিকে তাকিয়ে বলেন তো, আপনি খাবেন না? হঠাৎ করে যে আমার কি হয়েছে বলতে পারে না। ভাবির বোনের চোখের দিকে তাকিয়ে যেন আমি হারিয়ে গেলাম। ও খাইয়ে দিচ্ছে আর আমি খেতে লাগলাম। ভাবির বোন আমাকে খাইয়ে দিতে দিতে বলল, জানেন, আপনার মতো হ্যান্ডসাম একটা ছেলে আমি জীবনেও দেখি নাই। কি বডি আপনার! আপনাকে যখন কাছ থেকে দেখি তখন যেন আমার মনের ভেতর কি যেন একটা হয়ে যায়। আমি মাথার চুল ঠিক করে বললাম, আমাদের এলাকায় আমি একমাত্র হ্যান্ডসাম ছেলে। আমি তো বাসা থেকে বের হতেই পারে না, শুধু মেয়েরা আমাকে বিরক্ত করে। হঠাৎ করে দরজার কাছ থেকে ভাবির সাথে আসা অন্য মেয়েটা বলল, ফারিয়া, কাজ হয়ে গেছে, এখন চলে আয়। আশা করি আজকে যা কিছু হয়েছে সারা জীবনও মনে রাখবে। তা আপনার নাম বুঝি ফারিয়া? কেন, পছন্দ হয় না? পছন্দ হলে কি করব? আমি আমার বাবার মায়ের দুই মাত্র ছেলে। আমার জন্য কত মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে, সেখানে আপনাকে পছন্দ করলে তো আমার হবে না। দেশে আরো কত মেয়ে আছে, ওদের তো একটু দেখতে হবে নাকি? যেই না চেহারা, দেখতে তো কুত্তার পুটকির মতো মুখ, আবার বললে নাকি হ্যান্ডসাম। তুতু, কিছু কি বললেন নাকি আবার ফারিয়া ম্যাডাম আপনি? না, কিছু বলি নাই তো। তবে মনে মনে দোয়া করছি যেন আপনার মতো একটা সুপুরুষ আমার জীবনে আসে। আসবে আসবে, দোয়া করেন। এখন তাহলে আমি যাই স্যার। আমি কলার উঁচু করে বললাম, যান। তবে কখনো কারোর সাথে বেয়াদবি করতে আসবেন না, মানুষ বুঝে বেয়াদবি করবেন, ঠিক আছে? একটু পরেই টের পাবেন আমি কি জিনিস। একটু পরে টের পাবো মানে?
না, বলছি আপনার সাথে একটু লাইন মারবো, এই আর কি। তুমি এখনো পিচ্চি মেয়ে, বুঝলে? এসব করার বয়স এখনো তোমার হয় নাই। যাও গিয়ে আড্ডা দাও। আর আমার মতো হ্যান্ডসাম একটা ছেলের সাথে কথা বলছো, এটাই হয়তো তোমার ভাগ্য। আমার কথা শুনে ফারিয়া মুখ ব্যাকে চলে গেল। ইয়াম্মা, তোমার ছেলে এখন গর্ভবতী। তোমার ছেলেকে দেখলে মেয়েরা প্রপোজ করে। মা, আমি এখন গর্ব করি। ইস, কত সুন্দর আমার চেহারা। আর মেয়েরা পাগল হবে না কেন? আমাকে দেখলে তো ওদের মাথা ঠিক থাকে না। না না, দেশের সরকারের সাথে আমার কথা বলতে হবে। আমাকে যেন জাদুঘরে রাখি, যাতে মেয়েরা আমাকে দেখে পাগল হতে পারে। রুম থেকে বেরোতে দেখি ভাবি সবাইকে খাবার দিচ্ছি। আমাকে দেখে ভাবি বললো, ফারিয়া নাকি আজকে তোমাকে খাইয়ে দিয়েছে? আপনার মাথা খারাপ হয়েছে? ও আমাকে খাইয়ে দিবে? ও তো কান্না করে বলছিল, ভাইয়া আমি নিজ হাতে রান্না করছি, একটু খেয়ে দেখেন না কেমন হয়েছে। এজন্যই খেয়েছি। কে বলেছে ও রান্না করেছে? ও তো জীবনে কিচেন রুমেই যায় নাই, আবার রান্না করেছে? কি? ফারির দিকে তাকাতে ও হাসতে হাসতে বললো, একটু পর টের পাবেন আমি কি জিনিস। এটা বলতে আমি পেটে হাত দিয়ে বললাম, এই পেটের মাঝে কি গুড়গুড় করছে? ফারিয়া দৌড়ে আমার রুমে চলে গেল। কিন্তু একটু পর আমার অবস্থা সিরিয়াস হয়ে গেল। বুঝতে আমার বাকি ছিল না, ফারিয়া খাবার সাথে উল্টাপাল্টা কিছু মিশিয়ে দিয়েছে। আমি দৌড় দিলাম ওয়াশরুমের দিকে, কিন্তু আমার রুমের সামনে গিয়ে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে। আমি ওয়াশরুমের সামনে গিয়ে বললাম, বোন এখান থেকে যা বলছি, আমার অবস্থা খুব খারাপ, আমাকে ভেতরে যেতে দে। সবার ওয়াশরুমে তালা লাগিয়ে আসছি, শুধু আপনারটা খোলা আছে। এভাবে তো আর ভেতরে যেতে পারবেন না। তোরে আমি খুন করব, কিন্তু বলে দিচ্ছি, আমার ওয়াশরুম বলে নাকি আমি ভেতরে যেতে পারবো না। না না, পারবেন না। আমি কিন্তু এখানেই দিব কাম ছেড়ে, ভেতরে যেতে দে আমাকে। বলছি তো আমি পারবো না। আমি ফারেকে ঠেলে ভেতরে নিয়ে বললাম, গুখা তুই বসে বসে। ওয়াক্থু। দরজা খুলেও চলে যাচ্ছিল। আমি টেনে ধরে বললাম, আরে যাবি কোথায় এখন? আমার সাথে মজা করিস? এখন গুখাবি তুই বসে বসে। ভাই আমি তোর কাছে মাফ চাই, জীবনেও আর এরকম ভুল করব না, ছেড়ে দেন না আমাকে। মনে থাকবে তো? কসম মনে থাকবে। আমি ফারেকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে যা, আর সারা জীবন মনে রাখিস আমার সাথে লাগতে আসার মজা কি। আমার হাত থেকে সারা পেতে ফারে দৌড়ে বের হয়ে বলল, তোরে আমার দেখার আছে কুত্তা। আয় ভেতরে, সবকিছু খুলে দেখাই। চিচি। আমি দরজা লাগিয়ে দিলাম। এখন একটু শান্তি লাগছে। ওয়াশরুম থেকে বের হয়ে একটু বিছানায় বসবো গিয়ে, কিন্তু আবার পেটে চাপ দিয়েছে। পারিয়ার বাচ্চা, তোর তো আমার দেখার আছে। খুব কষ্ট করে ধীরে ধীরে বিছানায় গিয়ে বসলাম। শরীরে যা একটু শক্তি ছিল সবটা মনে হয় শেষ হয়ে গেছে। একটু পরে ভাবে হাতে করে গ্লাসে কি জানি একটা নিয়ে এসে আমার হাতে দিয়ে বললো, নাও এটা খেয়ে নাও, একটু ভালো লাগবে। আপনার বোনকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি, ওই তো আমার দেখার আছে। ও হলো এক ফাজিল, সাথে তুমি আর এক ফাজিল, দুটোই ফাজিলের হাড্ডি। এখন একটু শুয়ে থাকো, ভালো লাগবে। আপনি খুব ভালো ভাবি। হয়েছে, আর পাম দিতে হবে না আমাকে। রাতে যেই কাজ করছো মন চাইছিল তোমার মাথা ফাটাই। ব্যাং রেখে তো ভুল করছি, সাপ রাখার দরকার ছিল। কি করেন ভাবি? দিব একটা মাথায়, চুপচাপ শুয়ে থাক। ভাবি যেতে ইভা আমার রুমে ঢুকে বলল, তোর এই অবস্থা, তুই আমাকে ডাক দিবি না? তোর একা পেয়ে কি অবস্থা করলো? আর বলিস না বোন, আমি শেষ। ওর হাতে খাবার তুই খেলি কেন? আরে আমি তো খেতে চাই না, জানি না তখন আমার কি হয়েছিল। হয়েছে, বীর পুরুষ, আপনাকে আর বলতে হবে না, আমি বুঝছি। এখন চল, কিছু খেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর আজকে আমরা সবাই মিলে একটু মার্কেটে যাব। চাচি আর আম্মু যাবে, সাথে আমরা। এখন আবার মার্কেটে কেন? কিছু কাপড় কিনতে হবে, চল তো। বাইরে গিয়ে হালকা কিছু খেয়ে রেডি হয়ে নিলাম। আমরা বাসা থেকে বের হবো, তখন ফারিয়া বলল, আমাকে নিয়ে যাবেন না বুঝি? আমি একা একা এখানে কি করব? আমি রেগে বললাম, ফাজিল মেয়ে, তোর সাথে কে নিবে, থাক তুই রুমে। আম্মু আমাকে ধমক দিয়ে বলল, এইভাবে মেহমানদের সাথে কথা বলে? সম্মান কিভাবে দিতে হয় এটাও জানিস না তুই? দূর, আমি কার সাথে কি বলি, এই পরিবারে আমার কথার কোনো দাম নেই। একদিন চলে যাবো এখান থেকে। আমি গাড়ির সামনে বসে ড্রাইভিং করছি, আর ফারিয়া আমার পাশে বসছি। আমার গাড়ি চালানো দেখে বলল, আপনার মতো বদের হাড্ডি একটা ছেলে আর কিভাবে এত সুন্দর গাড়ি চালাচ্ছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বেশি কথা বললে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেবো। ওহে আমার হ্যান্ডসাম সুপুরুষ, আপনি আমাকে লাথি দিয়ে ফেলে দিতে পারবেন? আমি সবকিছু পারি, এখন চুপ করে বসে থাক বলছি। ফারিয়া আমার আম্মুকে ডেকে বলল, দেখেন না আপনার ছেলে আমাকে খারাপ কথা বলে,
বলে নাকি আমি শাড়ি না পরলে আমাকে অনেক সুন্দর লাগে। আম্মু তো রেগে বললো, আজকে তুই বাসা চল, তোরে মজা দেখাচ্ছি আমি। মেয়েদের সাথে উল্টো পাল্টা কথা বলিস? আমি ফারিয়ার দিকে তাকিয়ে বললাম, কেন আমার আম্মুর কাছে আমাকে খারাপ বানাচ্ছেন? তাহলে আমাকে বকা দেন কেন? ভাই মাফ কর আমাকে, আমি আর তোরে বকা দেবো না। মনে থাকবে তো? প্লিজ বোন, তুই আর কোনো কথা বলিস না। আমি তো আপনার বোন না যে আমাকে বোন বলেন। অবশ্য বড় বোন বা নাম ধরে ডাকতে পারেন। নিজের কপালে কিন্তু নিজেই কুড়াল দিলি। আমাকে রাগানোর পরিমাণ কতটা খারাপ হতে পারে জানিস তো তুই? ও মা, তাই নাকি? তা আপনি আমার কি করবেন বলেন বলেন। তোর আলুর মাথা, আমি কার সাথে কথা বলছি? কাঁচা আলু খাবেন? এনে দেবো? তোর আলু তুই খা, আমি এসব পচা জিনিস খাই না। তাহলে কি খান আপনি? আমি হলাম সালমান খান, সকল মেয়েদের ত্রাস। যেই না চেহারা আবার বলে ক্রাশ। তোরে তো আমি আগে সুন্দর করে গাড়ি চালান বলছি, কোনো কথা বলবেন না। মনে মনে বললাম, আগে আমি বাড়িতে যাই, পরে তোরে দেখার আছে আমার। মার্কেটে গিয়ে আমি ওদের পিছনে ঘুরছি, আর ওরা পছন্দ করে সবকিছু কিনছে। বুঝেন তো মেয়েরা মার্কেট করলে কত লেট হতে পারে। হঠাৎ করে কয়েকটা ছেলে ইভার ফারিকে দেখে অশ্লীল ভাষায় গালি দিয়ে বলল, এক রাত যদি ওদের কাছে পেতাম। ওরা একটু দূর থেকে এই কথা বলছে, কিন্তু আমি শুনে ফেলছি। মানুষ আমাকে যা ইচ্ছে তাই বলুক, আমি কিছু করবো না। তবে আমার পরিবার নিয়ে কেউ কোনো বাজে কথা বললে আমি আস্ত রাখবো না। আমি ছেলেগুলোকে ডাক দিলাম, এদিকে আসো তো একটু। ছেলেগুলো আমার দিকে এসে বললো, কি চাই ওর এখানে? আমি ইভাকে দেখে বললাম, আসলে ও তো আমার বোন, তুমি কি কিছু বলছো? আমি শুনছি, বলো তো কি যে বলছিলে। চুল লম্বা ছেলেটা আমার কলার চিপ ধরে বলল, কি করবি বললে? আমাদের চিনিস তুই? ইভা আমাকে দেখে দৌড়ে এসে বলল, প্লিজ ওকে ছেড়ে দিন, উনি আমার ভাই হন। ছেলেগুলো হাসতে হাসতে বলল, ও মা, তাই নাকি? এত সহজে ছেড়ে দিব? আমি ফোনটা বের করে বড় ভাইকে কল দিলাম। উনি আবার এখানকার বড় মাস্তান বলতে পারেন। মাঝে মাঝে ওনার সাথে আড্ডা দিই আমি বলতে না বলতেই বড় ভাই আমার সামনে এসে বলল, বল লাদেন, কি হয়েছে? আমি তোর ভাবিকে নিয়ে একটু মার্কেটে এসেছি। আমি বড় ভাইয়ের কাছ থেকে পিস্তল নিয়ে ছেলেগুলোর দিকে তাক করে বললাম, এটা জানিস তো কি কি করব, ভালো করে বুঝে নে। রাসেল ভাই আমার হাত থেকে পিস্তল নিয়ে বলল, আর থাম থাম, আমি আছি তো, আমি পরে ওদের দেখে নেব। তোরা যা। বড় ভাই, ওরা আমার বোনকে। ওদের অবস্থা খুব খারাপ করব, চিন্তা করিস না। এখন চল একটু আমার সাথে। ইভাকে বললাম, তুই যা, গিয়ে কেনাকাটা কর, আমি আসছি। ইভা চলে যাওয়ার পর রাসেল ভাই বলল, তোর জন্য একটা গুড নিউজ আছে। বলেন ভাই। তোর তো বডি ভালোই আছে, শরীরের মাপ একদম ঠিকঠাক। আমি একটা কাজ দিলে করতে পারবি? আছে ভাই, পারবো না কেন, বলেন কি করতে হবে। আমার দূর সম্পর্কের এক মামা আছে, ওনার মেয়ের মাথায় একটু সমস্যা আছে, আর ওর জন্য একটা বডিগার্ড লাগবে। তুই যদি বলিস তো ভালো হয়, মোটা অঙ্কের টাকা দিবে। বড়লোক মানুষ, টাকার অভাব নেই। আমাকে বলছিল কাউকে দেখতে, এই জন্য তোরে বললাম। ধন্যবাদ বড় ভাই আপনাকে, তবে আমি আগে আমার সাথে কথা বলে দেখি কি বলে। আচ্ছা, যাই হোক, জানাবি আমাকে। ওই ছেলেগুলো? বলছি না, আমি দেখতেছি। তুই এখন যা, গিয়ে দেখ আন্টি কি করছে, আর আমাকে কিন্তু জানাবি। আচ্ছা ঠিক আছে, বলবো নি আপনাকে। আমার কাছে যাওয়ার পর ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল, আর আমার হাত ধরে বলল, এখন বাসে চল, মার্কেটটা অনেক করছি। বুঝলাম না হঠাৎ করে আম্মুর কি হয়েছে। আম্মুর রাগ দেখে কেউ কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। বাসায় আসার পর আম্মু ঝাড়ু নিয়ে আমাকে মারতে লাগলো। চাচি আম্মুকে আটকে বলল, আরে আরে, কি করছিস এসব? এত বড় ছেলেকে কেউ কি মারে? মারবো না তো কি করবো? হ্যাঁ, জিজ্ঞাসা কর। ও মার্কেটে পিস্তল নিয়ে ছেলেগুলোকে ভয় দেখাচ্ছিল কেন? চাচি আম্মুকে বলল, এই নিয়ে ওকে মারতে হয়? আচ্ছা, আমি দেখছি কি হয়েছে। আম্মু রাগ দেখে রুমে চলে গেল। চাচি আমাকে সোফায় বসে বলল, কি রে, কি হয়েছিল? কি হয়েছিল মানে? চাচি আমার সামনে কতগুলো ছেলে ইভার ফারিকে যা ইচ্ছে তাই বলছিল, আমি ওদের কিভাবে ছেড়ে দিই বলেন? আচ্ছা, বুঝলাম এই কথা। তাই বলে তোর মায়ের সামনে পরে তো ওদের ধরতে পারতি। যাও চাচি, তুমি শুধু তোমার কথা বোঝো,
ইভা আমার ছোট বোন, আমার সামনে ওকে কেউ কিছু বললে আমার ভালো লাগবে বুঝি? আচ্ছা এখন এসব বাদ দে, যা গিয়ে তোর আম্মুর রাগ কমা। সোফা থেকে উঠে আমি আমার আম্মুর রুমে চলে গেলাম। এদিকে আম্মু চুপচাপ বসে আছেন। আমি আম্মুর পাশে বসে বললাম, সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে। আর কি করব বলো, আমার বোনকে কেউ কিছু বললে আমার ভালো লাগবে বুঝি? তাই বলে তুই পিস্তল হাতে নিবি? সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা বাদ দে এসব, আর যেন এমন ভুল না হয়, ঠিক আছে? আম্মু, আপনাকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? রাসেল ভাইকে তো চিনো, যদিও উনি মাস্তান, তারপর তার ব্যবহার খুব ভালো। উনি একটা চাকরির কথা বলছিল, তো তুমি কি বলো আম্মু? কিসের চাকরি? একটা মেয়ের বডিগার্ড হতে হবে নাকি, টাকা পাবো অনেক। চিন্তা করছি বড় ভাইয়ের উপর বসে বসে আর কতদিন খাবো, এজন্য একটা চাকরি করি। তুমি কি বলো আম্মু? তোর যদি ভালো লাগে তাই তুই কর, আর আমিও চাই তুই ভালো একটা চাকরি কর বাবা। আচ্ছা তাহলে আমি এই রাসেল ভাইকে হ্যাঁ বলে দেবো না। আম্মুর সাথে আর কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো দরজার কটকট আওয়াজ শুনে। আমি ঘুম ঘুম চোখে বললাম, কে বাইরে? বাইরে থেকে উত্তর আসলো, আমি ফারিয়া, দরজা খুলেন একটু। আমি বিছানা থেকে উঠে দরজা খুলে বললাম, বলো ফারিয়া, কি হয়েছে? আপনার সাথে কিছু কথা ছিল, যদি একটু ছাদে আসতেন। এখন আবার কি বলবে তুমি? বলছি তো, অনেক কিছু বলার আছে। আপনি প্লিজ একটু ছাদে চলেন। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আসবেন কিন্তু। বলছি তো যাবো, তুমি যাও। ফারিয়া চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি ফারিয়া আর ইভা দাঁড়িয়ে আছে। আমি ছাদে যাওয়ার পর ফারিয়া ছাদের দরজা বন্ধ করে দিল। বুঝলাম না এই মেয়ের আবার হঠাৎ করে কি হয়েছে, নাকি এবার ফারিয়া মিলে গেছে, কি জানি বাবা, কিছুই তো বলতে পারছি না। আমি এবার পাশে দাঁড়িয়ে বললাম, কি এই পাগল মেয়ে আবার কি করতে চাইছে? আমার কথা শুনে ইভা বলল, আমি কি বলবো? আমাকে এখানে নিয়ে এসে বললো আপনি শুধু সবকিছু শুনবেন, আর কিছু করতে হবে না। ও কি করতে চাইছে এটাই তো আমি বুঝতে পারছি না। আমি কি করে বলবো? ফারিয়া আমার সামনে এসে বলল, আপনাকে আমি কিছু বলবো, মনোযোগ সহকারে শুনবেন। এখন আবার কি বলবো তুমি? আমি যাই বলি আপনি মনোযোগ দিয়ে শুনবেন। ফারিয়া আমার হাত ধরে বলল, নিচে বসেন। ইভাকে শুধু বলল, তুমি সবকিছুর সাক্ষী থাকবে কিন্তু। ইভা মাথা ঝাঁকিয়ে শুধু বলল, আমি নিচে বসতেই ফারিয়া আমার সামনে বসলো। বসে বলতে শুরু করলো, কখনো যে এমন একটা পরিস্থিতিতে যে আমি পড়বো, এটা আমি কখনো আশা করি নাই। তবে যা হয়েছে আমার কাছে বেশ ভালোই হয়েছে। আমি একটা কাছের মানুষ তো অন্তত পাবো। ফারিয়ার কথার আগ মাথায় আমি বুঝতে পারছি না, না পেরে বললাম, আমাকে একটু বুঝিয়ে বলো তো কি বলতে চাও? আমি আমার লাইফে কখনো প্রেম করি নাই। তো আর এটা তো খুব ভালো কথা, তুমি কোনো প্রেম করো নাই। এটা শুনলে তোমার হাজবেন্ড খুব খুশি হবে। আরে হাজবেন্ডের কথা ছাড়েন, আমি চাই প্রেম করে বিয়ে করতে, জেনে শুনে একজনকে বিয়ে করব, যাতে বিয়ের পর সম্পর্ক না ভেঙে যায়। এত না পেঁচিয়ে সরাসরি বলে ফেলো কি বলতে চাও, তাহলে তো আমি একটু বুঝতে পারি। ভালোবাসা হলো গভীরতম একটা শব্দ, যার কোনো আকার নাই, নিরাকার। তবে এই শব্দটা খুব মায়াবী, যার অক্ষরের একটা শব্দ ভালোবাসা। আর এটা শুনলে মনের ভেতরে আলাদা একটা ফিলিংস জাগে। না জানি এই শব্দের মাঝে কি লুকিয়ে আছে। এই ভালোবাসার জন্য সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছে, কতজন যে এর জন্য জীবন দিয়েছে হিসাবের বাহিরে। ভালোবাসা যদি না থাকতো তাহলে মানুষের মনের ভেতর কোনো মায়া দয়া জন্ম নিত না। একটা মানুষ যদি ছোট থেকে একজনকে ভালোবাসে, সে বড় হওয়ার আগ পর্যন্ত তার ভালোবাসা কখনো কমবে না। এই জন্যই তো কবিরা বলে, মানুষ বুড়ো হয়ে যায় কিন্তু ভালোবাসা বুড়ো হয় না কখনো। খুব সম্মানীয় একটা জিনিস। আমি চাই আমার জীবনেও এটা আসুক। ইস, আমার ভাবতেই যে কতটা ভালো লাগছে, হিসাবের বাহিরে। ফারিয়ার কথা শুনে আমি বোকা হয়ে গেলাম। ও কিভাবে ভালোবাসার সম্পর্কে এত জানে? আজকালের ছেলেমেয়েরা এই ভালোবাসা নিয়ে খেলা করে। আর ফারিয়া কি সুন্দর যুক্তি সহকারে ভালোবাসার বর্ণনা দিল। সত্যি আমি ওর কথা শুনে অবাক হয়েছি। ইবা তো হাতে তালি দিয়ে বলল, বাবা, ফারিয়া কত সুন্দর করে ভালোবাসার বর্ণনা দিলে। সত্যি আমি তোমার কথা শুনে মুগ্ধ হয়ে গেছি। ফারিয়া হাসি দিয়ে বলল,
যে জিনিসটা সম্মান করা দরকার তা নিয়ে আজকে আমরা অবহেলা করি, খেলা করি। তবে এটা তো খেলার জিনিস না, কিন্তু এর গভীরতম নিয়ে যদি চিন্তা করি একবার, তাহলে আমরা এই ভালোবাসার শব্দে হারিয়ে যাই। আমার মতে জনম জনম ধরে কাউকে ভালোবাসলে কখনো তার ভালোবাসা শেষ হবে না। থাক থাক ম্যাডাম, আর বলতে হবে না, আমি বুঝছি তো। এখন আসল কথা বলেন। আমি আপনাকে কতগুলো প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। তোমার প্রশ্নের উত্তর দিব কেন? আমি ফারিয়া আমার হাত চেপে ধরে বলল। প্লিজ। ইভা ইশারা করে বলল। আরে দেখ ও কি বলে, এত চিন্তা করিস না। ফারিয়ার হাত ছাড়িয়ে বললাম, ঠিক আছে বলো, শুনি কি বলতে চাও। আপনার গার্লফ্রেন্ড আছে? না, গার্লফ্রেন্ড নাই। আর গার্লফ্রেন্ড থাকলে তো জেনেই যেতে যে আমার গার্লফ্রেন্ড আছে। তাও ঠিক। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? আরে না, এসব করার সময় নেই। আমার দ্বারা প্রেম হবে না ভাই। বড় কথা হলো আমার চেহারা খারাপ। এই চেহারা দিয়ে কখনো প্রেম হবে? আমি আগেই বলছি, প্রেম হলো মনের গভীরতার একটা শব্দ, এর কোনো আকার নাই। আর চেহারা দিয়ে যদি প্রেম হতো তাহলে মানুষের মনের আবেগে আর আত্মহত্যা করতো না। প্রেম হয় মন থেকে। তোমার কথাই ঠিক, প্রেম হয় মন থেকে। তবে কয়জন আছে যে তোমার মতো চিন্তা করে? কে কি করলো এটা দিয়ে আমি কি করব? আমি তো করি। তো আপনাকে কেউ প্রপোজ করলে রাখবেন তো? তোর যাও, কি বলো না? আমাকে আবার কে প্রপোজ করবে? কেন? আমি করব। ফারিয়ার কথা শুনে আমি চোখ বড় করে বললাম, কি না? জি, আমি আপনাকে প্রপোজ করব। এখানে আসার পর থেকেই আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। জানি না কিভাবে কি হয়েছে, তবে মনকে বোঝাতে পারি নাই যে আমার এখনো প্রেমের বয়স হয় নাই। কিন্তু মন কি আর তা মানে বলেন? যখন আপনার সাথে কথা বলি আমি, তখন আমার ভেতরে যেন কেমন কেমন করে। মন বলে যেন সারাক্ষণ আপনার সাথেই থাকি। প্রিয় মানুষের কাছে থাকলে কতটা যে শান্তি লাগে হিসাবের বাহিরে। জানি না আপনাকে আমি কতটা ভালোবাসা দিতে পারবো, তবে এক আকাশ এক সাগরের পানির থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আমি ভালোবাসাকে যেমন সম্মান করব, ঠিক তেমনি ভাবে ভালোবাসার মানুষকেও সম্মান করব। আপনার হাত ধরে আমি নতুন করে বাঁচতে শিখব। আপনার পাশে থেকে আপনার সেবা করব, আর আপনার বুকে মাথা দিয়ে সারা জীবন আমি পার করে দেব। শেষে শুধু বলতে চাই, আমাকে কি একটু সুযোগ দেবেন আপনার পাশে থাকার জন্য? আপনার হাত ধরার অনুমতি চাইছি আমি। আমি কি আজও সেই অনুমতি পাবো? আপনাকে আমি শুধু একটা কথাই বলতে চাই, যে মানুষটা ভালোবাসাকে সম্মান করতে জানে, সে আর যাই করুক না কেন, সে ভালোবাসার মানুষকে তার থেকেও বেশি আগলে রাখবে। এমনভাবে ভালোবাসে যে সে পৃথিবীর সব কিছু আপনাকে ভুলিয়ে তার মাঝেই মগ্ন রাখবে। আপনি শুধু আমাকে একটু জায়গা দেন আপনার হাত ধরে হাঁটার জন্য। আমি জীবনে কারোর সাথে প্রেম করি নাই বা কারো প্রেমে পড়ি নাই। আজকে ফার্স্ট আপনাকে এই কথা বলা। আমার ভালোবাসার প্রস্তাব আপনি ফিরিয়ে দেবেন না, তাহলে সব আশা ভরসা আমার শেষ হয়ে যাবে। আমি আপনাকে এটা বলবো না যে আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আমি আপনাকে ভালোবেসে প্রমাণ করে দেব যে অনেক অনেক ভালোবাসি আপনাকে আমি। প্লিজ একটু সুযোগ দেন আমাকে। সর্বশেষ কথা হলো যে ভালোবাসার ব্যাপারটা আসলেই রহস্যময়। 1,47,000 বর্গ মাইলের মানচিত্রে এত কোটি মানুষের মাঝে আমার কেবল মাত্র মনের ভেতর থেকে আপনার জন্যই প্রেমের অনুভূতি আসে। এর থেকে অদ্ভুত আর কি হতে পারে? ভালোবাসার জন্য তো এটাই যথেষ্ট। এই কথাগুলো বলে ফারিয়া আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। এত সুন্দর গুছিয়ে ভালোবাসার কথা বললো ফারিয়া। সত্যি আমি ওর কথা শুনে মুগ্ধ হয়েছি। আর হঠাৎ করে ফারিয়ার মাথায় এমন ভূত পিছনে চাপলো আর আমাকে সরাসরি প্রপোজ করে দিল। মানতে পারছি না যে কোনোভাবেই আমি। এক বাসায় দুই বোন আসলে মানুষ কি বলবে? ফারিয়া দেখতে শুনতে এতটাও খারাপ মেয়ে না, কিন্তু এরপরেও আমার এইসব ভালোবাসায় ভয় করে। আজকাল ভালোবাসা বলে কোনো শব্দ নাই, যা আছে সব ধোঁকা। ফারিয়া আমার হাত চেপে ধরে বলল,
আমি যা বলছি সব কিছু সিরিয়াস হয়েই বলছি। আপনাকে নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছি, কিন্তু মনকে কোনোভাবেই মানাতে পারলাম না। আপনার সাথে মজা করছি ঠিক আছে, তবে এই মজা করতে গিয়ে যে আমি আপনাকে এতটা আপন মনে করব ভাবি নাই কখনো। সব কিছু যেন আমার চিন্তা ভাবনার বাইরে হয়ে গেছে। আপনি বলেন এখন আমি কি করব? আমার কি করা উচিত? আমি কি ভুল করেছি বলেন? দেখো, আমি প্রেম করি না, এগুলোর উপর আমার বিশ্বাস নাই। কিন্তু আপনার উপর আমার বিশ্বাস আছে। এখন বলতে হবে এটা কোনো কথা নয়। আপনি যত ইচ্ছে সময় নেন, আমি না করব না, কিন্তু আমার প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি যাকে পছন্দ করি সে না করতে পারবে না জীবনেও। আর ভালোবাসা নিয়ে কিসের এত ভয়? সেখানে ছেলে মেয়ে রাজি, সেখানে বাধা কিসের? ফারিয়া, কোনো কথা বলতে হবে না এখন, আপনি সময় নেন। এত তাড়াতাড়ি বলতে হবে না কিছু। আর যার তার সামনে খালি গায়ে ঘুরবেন না, এটা আমার সহ্য হয় না। আমি জানি আপনি ছেলেটা খুব ভালো, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যান, এটা বিশেষ করে আমার কাছে বেশ ভালো লাগে। আচ্ছা, আমি তাহলে নিচে গেলাম, আর আপনার উত্তরের আশায় রইলাম। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের উপর একটু খেয়াল রাখবেন। এই কথা বলে ফারিয়া ছাদের দরজা খুলে নিচে চলে গেল। বাড়ি যেতে ইভা বলল, ইস, কি বললো? আপনি খালি গায়ে চারটার সামনে যাবেন না? আহা, কি মধুর লাইন বললো না? মাথায় দিব একটা ইভা। আর হঠাৎ করে ও এসব বললো কেন? আমি কি বলবো? এসব বললো কেন তুই জানিস? আরে আমি কিভাবে জানবো? ও এখানে এসেছে একদিন হলো, আর এর ভেতরে আমাকে কিভাবে পছন্দ হয় বল তুই? আরে পছন্দ হয় মন থেকে, কার কখন হয়ে যায় বলা যায় না তো। ইভা, কিছু একটা বুদ্ধি দে তো। কি বুদ্ধি দিব বল তোরে? তবে যতটা আমার ধারণা লাগছে এই মেয়ের মতলব এটাও ভালো লাগছে না আমার কাছে। তুই কিভাবে বুঝলি? এসব নিয়ে পরে চিন্তা করা যাবে, তবে আমার খুব ভালো লাগছে যে আমার ভাইকে কেউ একজন তো প্রপোজ করেছে। ভালো করছে, এসবের জন্য সময় নেই আমার কাছে। দেখাই তো যাবে। তুই তো আবার খুব আবেগপূর্ণ ছেলে। কি কথা বললো দুই ভাই বোন মিলে? চাচিকে দেখে বললাম, আরে চাচি, আপনাকে নিয়ে কিভাবে পালিয়ে যাবো তাই চিন্তা করছি। চাচি আমার হাত ধরে বলল, তাহলে চল আমরা পালিয়ে যাই, আমরা সেই দূর অজানায় চলে যাই, সেখানে কেউ থাকে না। আমি দাঁত বের করে বললাম, তাহলে মংরন গ্রহে চলে যাই চাচি। হয়েছে, এসব বাদ দে, নিচে চল খেতে। যাও চাচি তুমি, আর কালকে কিন্তু আবার টিকটক করব। আবার? ভাইরাল হতে হবে না চাচি? কি জানি বাবু, বলতে পারি না। আচ্ছা তুই তাহলে নিচে আয়, ইভা তোরে যেন আলাদা করে বলতে না হয়। চাচি যাওয়ার পর আমি ইভাকে বললাম, আমার খুব আফসোস লাগে জানিস ইভা, আজকেও ভাইয়া কিছু করতে পারবে না। কি বলিস তুই এসব? আরে হ, আজকে ভাইয়াকে বাসরাত করতে দেবো না। মানেটা কি? দেখতে থাক তুই, আর শোন আমি কি বলি। ইভাকে আমি সবকিছু বুঝিয়ে বলতে লাগলাম। সব শুনে ইভা চেষ্টা বললো, ভাইয়া, তুই একটা জিনিস বলতে হবে আমার। তোর মাথায় যে এত বুদ্ধি আমি আগে জানতাম না। দাঁড়া সুমনের সাথে কথা বলি। আমি সুমনের কাছে কল দিতেই বললো, বন্ধু বল কি হয়েছে? মামা একটা হেল্প করতে হবে। শালা তুই তো বহু পাষাণ বিপদে পড়লি, মনে করিস নইলে নাই। আরে না বেটা, তোরা তো আমার খেলার সাথী, দুঃখের সাথী, আরো অনেক কিছু। হয়েছে, আর বলতে হবে না আপনাকে। এখন কি হয়েছে একটু সুন্দর করে বলবেন? আমি সংক্ষিপ্ত আকারে সবকিছু বলে বললাম, একটু সাহায্য কর। আমি পারবো না ভাগ, তোর মা যেই রাগী ঝাড়ু দিয়ে আমার কোমর ভেঙে দিবে। আরে বেটা আমি আছি কেন, প্লিজ রাজি হয়ে যা। রাজি হলে আমাদের সবাইকে ট্রিট দিতে হবে, বল রাজি? আমার পকেট খালি করতে চাস? সে জানি তুই রাজি কিনা, শুধু তাই বল। কি আর বলবো, আচ্ছা ঠিক আছে আমি রাজি, যা। এই না হলে আমার বন্ধু। সুমনের কল কেটে দিতে ইভা বললো, চল নিচে যাই, আম্মু খাবারের জন্য ডেকে গেছে। চল। নিচে গিয়ে টেবিলের সামনে বসতেই পরে একটা চেয়ার টেনে আমার পাশে বসে বললো। আমি এই বিষয়টাকে এতটাও গুরুত্ব দিলাম না, তবে ইভা সেটা করে বললো, ভালোই তো প্রপোজ করেছে আজকে, আর আজকেই পাশে বসে খাবার খাচ্ছে। ইভার দিকে একটু রাগে দিচ্ছে, তাইকে বললাম, চুপচাপ খাবার খা বলছি, দিব একটা লাথি।
খাবার খাচ্ছে আর আমি আম্মুর সাথে টুকটাক কথা বলছি। তখন হঠাৎ করে মনে হলো কেউ যেন আমার পায়ের উপর পা রেখেছে। আমি এটা বোঝার জন্য ফাড়ির দিকে তাকালাম, আর ফাড়ি আমাকে দেখে দাঁত বের করে এমন হাসি দিল যেন আমি কোনো কিছু বুঝি নাই। আমি ফাড়িকে ইশারা করে বললাম, চুপচাপ খাবার খাও বলছি। এমন করলে কিন্তু আমি ভাবির কাছে বিচার দেবো। উল্টো ফাড়ি আমার কথা শুনে আমার পায়ে আরো জোরে ঘষতে লাগলো। আমাদের কাহিনী দেখে এবার নিচে তাকিয়ে আমাকে বললো, বাবা ভালোই তো। খাবারের সময় যদি এমন ভালোবাসা পাওয়া যায়, এর থেকে আনন্দের জিনিস আর কি হতে পারে? আমি খাবারের মাঝে পানি দিয়ে বললাম, এবার তোদের খাবার তোরা খা। এখনো ওকে আমি এটা বলি নাই যে ওকে আমার পছন্দ হয়েছে কিনা। এর ভিতরে আমার পায়ে ঘষাঘষি করছে কোন ধরনের মেয়ে রে বাবাও। আমি রুমে চলে যাচ্ছি, পিছন থেকে ভাবি বলল, কি হয়েছে ভাই তোমার, না খেয়ে যে চলে যাচ্ছ? ভাবির কথা শুনে আমি বললাম, আমার খিদে নাই ভাবি, আপনি আপনার বোনকে খাওয়ান, যত সব। রুমে এসে একটু ঘুমানোর চেষ্টা করছি, তবে আজকে রাতে যা কিছু করবো না, এতে ভাইয়া আমার উপর বেশি রেগে যাবে। বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারে না। ঘুম ভাঙলো বুকের উপর কোনো একটা ভারী বস্তুর অনুভবে। চোখ মেলে তাকে দেখে ফাড়ি আমাকে এমন ভাবে জোরে ধরেছে যে আমি নড়তেও পারছি না। আমি তো ওকে দেখে বেশ বোকাই হয়ে গেলাম। ফাড়ি আমার রুমে, তাও আমাকে জোরে ধরে ঘুমাচ্ছে। যদি কেউ জানতে পারে না তাহলে আমি শেষ। ভারিয়াকে আমি সরানোর চেষ্টা করছি, কিন্তু ও আমাকে এমন ভাবে জোরে ধরেছে যে আমি ওকে ছাড়াতে পারছি না। যদি আমার পরিবারের কেউ জানতে পারে আমার অবস্থা সিরিয়াস হয়ে যাবে। বলতে না বলতে আমার নজর পড়লো দরজার সামনে। দরজার কাছে ভাইয়া ভাবি সহ আমার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে এখানে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। যেখানে আমার কোনো দোষ ছিল না, আজকে সেখানে আমি দোষী হয়ে গেলাম। ভাবি এসে ফারেকে টেনে আমার উপর থেকে তুললো। ফারে ঘুম ঘুম চোখে বললো, কি হয়েছে আপু? ভাবি ঠাস করে ফারের গালে চড় দিয়ে বলল, তোর সাহস কিভাবে হয় এখানে এসে ওকে জড়িয়ে ধরা? আজকে তুই বাসায় যা, আমি আম্মুকে সবকিছু বলছি। ভাবি ফারেকে নিয়ে চলে যেতেই ভাই একটা লাথি দিয়ে এসে আমাকে মারতে লাগলো। আমাকে মারতে দেখে ইবা এসে ভাইয়াকে থামিয়ে বলল, ভাইয়া ওকে প্লিজ মারবেন না। আর এখানে ওর কোনো দোষ নেই, ও তো ঘুমিয়েছিল। ভাইয়া জানতো না যে ফারিয়া এখানে এসে ওকে জড়িয়ে ধরবে। ভাইয়ার আগে ইভাকে বলল, ওর সাথে থেকে থেকে তুইও ওর মতোই হয়ে যাচ্ছিস। খুব তোকে স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু এখন আর না। নিজের কপালে নিজেই কুড়াল দিয়েছে। ও কি এটা বুঝে না যে ফারিয়া আমার শালি হয়? ও কিভাবে এই মেয়েকে নিয়ে এই বিছানায় শুয়ে থাকে? নাকি আমার মান সম্মান খেতে চাইছে? অনেক হয়েছে আর না। আজ থেকে ও থালা বন্দি হয়ে থাকবে। আজ থেকে ও শালা বন্দি হয়ে থাকবে। মন যা চায় তাই করবে না। এটা তো হতে পারে না। এই কথা বলে ভাই ইভাকে রুম থেকে বের করে দরজায় তালা লাগিয়ে দিল। আমি শুধু বোকার মতোই তাকিয়ে আছি, কিছু বলার সাহসটুকু আমি পাই নাই। আর এখানে তো আমার কোনো দোষ নেই, সব দোষ ওই ফারিয়ার। ও কেন এখানে আসছিল? আমি তো ওরে বলি নাই যে তুমি আমাকে জোরে ধরে ঘুমাও। যেখানে আমি এখনো বলি নাই যে ওকে আমি ভালোবাসি, সেখানে ও চাইছে আমার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করে নিতে। ভাইয়া কোনো কিছু না জেনে আমাকে মারলো। আর এখানে কেউ বলবে না যে ফারিয়ার দোষ ছিল। ও তো আমার বুকের উপর শুয়েছিল, সবাই মনে করবে আমি ওকে নিয়ে আসছি। রুমে বসে বসে সব চিন্তা করছি, কিছুই ভালো লাগছে না। ভাইয়া দরজার তালা লাগিয়ে দিয়েছে যেন আমি বের হতে না পারি। রাতে এবার দরজা খুলে ভিতরে এসে বললো, কিরে তখন ফারিয়া তোর রুমে কিভাবে আসছিল? নাকি তুই আসতে বলেছিলি? আমি তোরে আগেই বলেছিলাম ফারিয়া মেয়েটা বেশি সুবিধার না। এখন তো আমার কথা তোর বিশ্বাস হয়েছে? তোরে বলছে আমি ওরা এখানে আসতে বলছে। আমি ঘুমিয়েছিলাম, কখন যে ফারিয়া আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। বিশ্বাস কর আমি কিছুই বলতে পারি না। আর আমি কিভাবে বলবো বল, যেখানে আমি ঘুমে মগ্ন ছিলাম। তোর কিছু বলতে হবে না, আমি এখন গেলাম। ভাইয়া যদি জানতে পারে না আমি এখানে আসছি, তাহলে আমার অবস্থা আরো খারাপ করে দিবে। আসলে এটা সত্যি যে ফারিয়া মেয়েটা বেশি বেশি করছে। ভাবছিলাম ওকে হ্যাঁ বলবো, কিন্তু এর আগেই ও যা শুরু করছে না, আজকে সবার কাছে আমাকে খারাপ বানিয়ে দিল। সবাই হয়তো মনে করছে আমি ফারিয়াকে বলছি ও যেন আমার রুমে আসে, কিন্তু এইভাবে বিশ্বাস কর তুই। আচ্ছা যা। এবার চলে যাওয়ার পর আমি আবার একা হয়ে গেলাম। রাতে সুমন আসছিল, ওকে ভাইয়া উল্টাপাল্টা বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। আজকে 2 দিন হলো আমি রুমে বন্দি। কেউ দরজা খুলতে গেলে ভাইয়া বকাঝকা করে। শুনছি ফারেকে নাকি সেদিন এই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বেশ ভালো হয়েছে মনে করি আমি। ফাউল মেয়ে কোথাকার, জোর করে মনে হয় সবকিছু আদায় করতে চায়। সকালে রুমে বসে বসে ফোনে ভিডিও দেখছি, এছাড়া তো আর কোনো কাজ নেই আমার। রুম থেকে তো ভাইয়া বের হতে দেয় না। হঠাৎ দেখে রাসেল ভাই কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, বড় ভাই বলেন। তোকে যে আমি বলছিলাম, পরে তো আর কিছু বললি না। সরি বড় ভাই, আপনাকে জানাতে আমার মনে ছিল না। আসলে আমি এই কাজ করতে রাজি আছি ভাই, তবে এই কাজে একটু রিস্ক বেশি। বলবেন যেন আমার বেতনটা একটু বাড়িয়ে দেয়।
আরে এই নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, আমি কথা বলে রাখছি তোকে। আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি, গিয়ে দেখা কর যা। আজকেই কি যেতে হবে বড় ভাই? আজকে যাবি কেন? তোর কোনো কাজ আছে নাকি আজকে আবার কোনো? না, আমার আবার কিসের কাজ? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখা করছি। আমার নাম গিয়ে বলবি, তাহলে আর কোনো কিছু তোকে বলতে হবে না। ওকে ভাই। কল কেটে দিয়ে চিন্তা করছি কিভাবে রুম থেকে বের হব। ভাইয়া সোফায় বসে আছে, কি যে করি। আমি আম্মুকে ডাক দিলাম। আম্মু এসে বললো, বল কি হয়েছে? আম্মু সেদিন তোমাকে বলছিলাম না একটা চাকরির কথা, আজকে বড় ভাই কল দিয়েছিল, বলছে গিয়ে দেখা করতে। যদি রুমের দরজাটা একটু খুলে দিতে তো। দাঁড়া, তোর ভাইয়ের সাথে আমি কথা বলি। এর মাঝে আবার ভাইয়াকে বলছো কেন? ও কেন জানতে পারলে আমাকে বকা দেবে। কিন্তু আম্মু আমার কোনো কথা শুনে নাই। এখন গিয়ে ভাইয়াকে বলবে, আর ভাইয়া এসে আমাকে বলবে সব মিথ্যে কথা আমার কাছে বলবি না, যত জ্বালা আছে সব শুধু আমার। কিন্তু আমাকে অবাক করে দিয়ে একটু পরে আম্মু রুমের দরজা খুলে দিয়ে বললো। তোর ভাই যেতে বলেছে। আমি রুম থেকে বের হতেই ভাই এভাবে ডেকে ওর কাছে বাইকের চাবি দিয়ে বললো, ওকে বলবি যেন কোনো ঝগড়া যাতে না হয়, আর তুই সাথে যা ওর। ভাইয়ের কথা মতো ইভা আমার কাছে এসে বললো। এখন তাহলে চল যাই। আমি বাসা থেকে বের হয়ে বললাম, তুই রাগ দেখায় আমার উপর, নিজের শালিকে কিছু বলতে পারে না। আচ্ছা এখানে আমি কি দোষ করলাম বলতো? ইভা আমার হাতে বাইকের চাবি দিয়ে বললো। এখন এত কথা বলতে হবে না, চল তো। ইভা আমার পিছনে বসে বললো, দেখিস আবার জোরে টান দিবি না। এত আগে ভাই, আমি মরতে চাই না। আমি হাসি দিয়ে বললাম, আজকে তোরে মারবো আমি। আমার পাশে বসলি কেন? কুত্তা, ভালো হবে না কিন্তু এমন করলে, বলে দিচ্ছি। আচ্ছা বোন, তুই কোনো কথা বলিস না তো, এখন একটু চুপ করে বসে থাক বলছি। ইভাকে নিয়ে সরাসরি রাসেল ভাইয়ের বলে দেওয়ার ঠিকানায় চলে গেলাম। বাইক থেকে নামতেই ইভা বাসা দেখে বললো, ভাই তুই আমাকে কোথায় নিয়ে এলি? দেখে তো সবকিছু একদম রাজপ্রসাদের মতোই লাগছে। কথা বলিস না তো, চল এখন ভিতরে যাই, দেখি কি বলে। দেখি কি বলে মানে? তুই কি আগে থেকে কথা বলে এখানে আসিসনি? আরে না, সবকিছু হয়েছে রাসেল ভাইয়ের মাধ্যমে। এখন তুই চুপ থাক তুই। আমি দেখছি বিষয়টা। দরজায় কলিং বেল দিতে একটা মধ্যবয়স্ক মহিলা এসে দরজা খুলে দিল। আমাদের দেখে বললো, কি চাই তোমার এখানে? আমি বললাম, জি আন্টি, রাসেল ভাইয়া বলছিল আমাকে এখানে আসতে। আমার কথা শুনে মহিলাটা বললো, মিতুর আব্বু শুনছো, রাসেল লোক পাঠিয়েছে। ভেতরে থেকে উত্তর এলো, ঠিক আছে, ওদের তুমি ভিতরে নিয়ে আসো। ভিতরে গিয়ে দেখি একজন মুরব্বী বসে আছে। দেখে একদম ইংরেজের রাজার মতোই লাগছে। আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন স্যার? রাসেল ভাই আমাকে বলছিল যে এখানে আসতে। স্যার বলতে হবে না, আঙ্কেল বল, সমস্যা নেই। এখন তো আমরা বাসায় আছি। আর কি কি বললো রাসেল? বলছে যেন আপনার সাথে দেখা করি, যদি আমাকে পছন্দ হয় আপনাদের তাহলে আমি এখানে কাজ করব, নইলে যেন চুপচাপ বের হয়ে চলে যাই। সে নয় হয় বুঝলাম, তুমি পারবে তো বডিগার্ডের কাজ করতে? জি আঙ্কেল, আর পারবো না এমন কোনো নেই এই পৃথিবীতে, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। গুড, তোমার কথা শুনে খুশি হয়েছি। আর তোমার সাথেই এই মেয়েটা? এবার সালাম দিয়ে বললো, জি আঙ্কেল, আমি ওর চাচাতো বোন। আঙ্কেল বললো, আচ্ছা সবকিছু বুঝলাম। আসছো যেহেতু আমার মেয়ের সাথে একটু কথা বলে যাও। কি রে নিতু, কই তুই? একটু নিচে আয় তো। আঙ্কেলের কথা শুনে একটা মেয়ে নিচে আসতে লাগলো। আর এটা তো সেদিনের মেয়েটা যাকে আমি লিপ কিস করেছিলাম। এই যা, কাজ হয়েছে আজকে। আমি মনে হয় শেষ আজকে। যা একটু চাকরির আশা করছিলাম সেটাও বুঝি শেষ হয়ে গেল। তবে আজকে যে আমার 12টা থেকে 13টা বাজবে আমি খুব ভালো করে জানতে পেরেছি। হে উপরওয়ালা, ভালোই ভালো আমাকে এখান থেকে বাঁচিয়ে দিও। তবে এর নাম নাকি আবার নিতু, নামটা তো খুব সুন্দর আছে, মানা যায়। নামের চাইতে ওর চেহারা আরো মধুর মনে হচ্ছে। নিতু মেয়েটা এসে ওর বাবাকে বললো, জি পাপা, বলো কি হয়েছে? আর তোমাকে না বলেছি আমাকে যখন তখন ডাকবে না? জানো না আমি কতটা বিজি থাকি সব সময়। নিতুর কথা শুনে ওর বাবা বললো, ইসমা, আমার তো মনেই ছিল না। আমি সেই দিন বলেছিলাম না তোর জন্য একটা বডিগার্ড রাখবো? এই হলো সেই ছেলে। ভালো করে একটু দেখে নে, আজ থেকে ও তোর বডিগার্ড। এই কথা বলতে নিতু আমার দিকে তাকিয়ে লাফ দিয়ে আমার গলা চেপে ধরে বললো, বাবা, এই হলো সেই ছেলে যে আমাকে সেই দিন কিস করছিল। ওর কত বড় সাহস বাবা, আমাকে কিস করে। আজকে তো ওকে আমি ছাড়বো না। আবার আমাদের বাসায় আসছে আমার বডিগার্ড হওয়ার জন্য।
ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না। নিতুর বাবা ওকে জোর করে ছাড়িয়ে বলল, এমন করে না মা, আর ওকে আজকে তুমি প্রথম দেখেছো। ও এর আগে আমাদের বাসায় আসে নাই। আঙ্কেলের সাথে তাল মিলিয়ে আমি বললাম, জি নিতু ম্যাডাম, আঙ্কেল যা বললো তা ঠিক। আজকে আপনি আমাকে প্রথম দেখছেন, হয়তো এর আগে আমার মতো কাউকে আপনি দেখছেন যাকে দেখতে আমার মতোই ছিল। আপনি জানেন ম্যাডাম, পৃথিবীতে একদম দেখতে হুবহু 5 থেকে 6 জন আছে যারা আমাদের মতো একদম হুবহু, তবে কোথাও না কোথাও একটু আলাদা। সেটা যদি আমরা খেয়াল করে দেখি তো ঠিক ধরা যাবে। আমার কথা শুনে তো মাথায় হাত দিয়ে বলল, তাই নাকি বাবা? কিন্তু আমার তো মনে হচ্ছে এই ছেলেই ছিল। আঙ্কেল আবার বলল, মা তুই উপরে যা, আমি ওর সাথে কথা বলছি। আর এটা সেই ছেলে না যার কথা তুই বলবি। নিতু মাথায় হাত দিয়ে আমার দিকে তাকিয়ে উপরে চলে গেল। আমি মনে মনে হাসতে লাগলাম। যাক, তাহলে আমাকে চিনতে পারে নাই, কতটা যে ভালো লাগছে আমার বলার বাইরে। তাহলে চাকরিটা হয়েই গেল আমার। নিতু যাওয়ার পর আঙ্কেল বলল, বাবা তেমন কিছু মনে করো না, আসলেই ওর মাথায় হালকা একটু সমস্যা আছে, এই জন্য তো বডিগার্ড রাখা যাতে ও বিপদে না পড়ে। জি আঙ্কেল, বুঝছি আমি। তাহলে কালকে থেকে চলে আসবে। ওকে আঙ্কেল, এখন তাহলে আমি যাই। আচ্ছা যাও, তবে টাকার কথা তোমাকে চিন্তা করতে হবে না, ওটা আমি দেখে নিব। আমি আর কিছু বললাম না, চুপচাপ বের হয়ে গেলাম। বাইরে আসতে ইভা বলল, কি রে, এই মেয়েকে তুই কি কর আগে থেকেই চিনতি? আরে চিনতাম মানে, ওকে তো সেদিন রাস্তায় লিপ কিস করছি। ইভা চোখ বড় করে বলল, কি? কিন্তু দেখ, আমাকে চিনতে পারে নাই, কতটা যে আমার ভালো লাগছে। যাক, শেষমেশ ধরা খায় নাই। তুই তো দেখি বড় পাট হয়ে গেছিস 3 দিন। তোরে বলছে, কারণ গাড়িতে ওর বাসে যাই। তবে যাই বলিস, তুমি এটা কিন্তু সেই। তাহলে তুই বিয়ে করে নে। ফালতু কথা একদম বলবি না কিন্তু। তাহলে বলিস কেন সেই? আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, এখন বাসে চল। আঙ্কেল বললো মেয়েটার মাথায় নাকি সমস্যা আছে। এটা কি ঠিক নাকি ভুল রে? কি বলবো, এত সুন্দর একটা মেয়ের মাথায় সমস্যা, বিশ্বাস হচ্ছে না আমার। তোর এসব চিন্তা করে আমাদের কি? আমাকে যেই কাজ দেওয়া হয়েছে আমি সেই কাজ করি, এটাই ভালো।